রামিসা হত্যা ধর্ষণ মামলায় সহিংসক আসামি সোহেল রানার আত্মসমর্পণ সমর্থন শেষকাল যুক্তিতর্ক উপস্থাপন। আট দিনে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিকেলে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। 492 উপজেলায় 50 শয্যার হাসপাতাল, 101 সিটে উন্নতির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খলিলুর রহমানের অর্জনকে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যা। এবং জোরপূর্বক শ্রমে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সহ 30 দেশে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব, পদক্ষেপ কার্যকরের আগে মতামত জানানোর সুযোগ 1 মাস। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামির আত্মপক্ষ সমর্থনে শুনানি শেষ হয়েছে। এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ধার্য করেছে আদালত। এর আগে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালকে বিচারকের সামনে নিজেকে নির্দোষের দাবি করেন প্রধান আসামি সোহেল রানা। মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 17 জুন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সোমবার একই আদালতে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত সম্পন্নকারী যিনি ডাক্তার ছিলেন, তিনি তার ওপিনিয়নে বলেছেন যে ইনজুরিগুলোর সাথে উনি ভাইটালি যে অংশটি বলেছিলেন যে দেয়ার ওয়ার সাইন্স অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বিকেলে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। স্বাস্থ্যমন্ত্রী সর্দার হোসেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ সুবিধা পায়। যদিও 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তেমনটা হবে না। এই অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। চীনা বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের মধ্যে 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কথাও জানিয়ে তিনি বলেন, 492টি উপজেলায় সরকারি হাসপাতালে 50 শয্যা থেকে 101 শয্যার হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও কুমিল্লায় 5টি শিশু হাসপাতাল নির্মাণের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। 192টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছে। 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খলিলুর রহমান এই বিজয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐশী আলমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি আগামী সেপ্টেম্বরে সাধারণ পরিষদে 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। নির্বাচনে জাতিসংঘের 190টি সদস্য দেশ ভোট দেয়। এর মধ্যে বাংলাদেশের পক্ষে 99টি দেশের ভোট পেয়ে জয়ী হন তিনি। অন্যদিকে 91টি দেশের ভোট পেয়ে বিজিত হন আন্দ্রেয়াস এস কাকোরিস।
1946 সালের পর দ্বিতীয়বারের মতো এই আসনে বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি। 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐশী আলম, মোহনা সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়া বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও উল্লেখ করেন তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্য দেশের কেউ হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় নয়। হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। দেশে বিদ্যুতের দাম আবারও বাড়তে যাচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি আজ বাংলাদেশের নতুন পাইকারি ও খুচরা মূল্য ঘোষণা করবে। জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রমনাই ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে বিদ্যুতের মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। পাইকারি পর্যায়ে প্রায় 15% এবং গ্রাহক পর্যায়ে 10 থেকে 12% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে। সরকারের স্কুল ফিডিং কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। প্রতিদিন পুষ্টিকর খাবার বিতরণ করায় উপস্থিতির বাড়ায় পাশাপাশি স্কুলে যাওয়ার ক্ষেত্রে আগ্রহ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। ব্যস্ত সময় পার করছেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকার এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বিকাশ দাসের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ার। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে কুলাউড়া উপজেলার 193টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু রয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে স্কুলে আসছে। শ্রেণীকক্ষগুলোতে বাড়তি উপস্থিতির কারণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শিক্ষকদের মতে স্কুল ফিডিং কার্যক্রম চালুর পর শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুরা এখন আরও আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসছে। এই কার্যক্রম শুধু শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করছে না, বরং তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়িয়ে তুলছে। আমাদের স্কুল ফিডিং এর যে কার্যক্রম চলছে তা গুণগত মান আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের স্কুলে ভালো এবং আমাদের শিক্ষার্থীরা সুস্থ আছে। এই মিটিং চালু হওয়ার পরে ছাত্র উপস্থিতি অনেকাংশে বেড়ে গেছে। যারা হচ্ছে ছাত্ররা দিন উপস্থিতি বেড়েছে। এই ব্যবস্থা চালুর পর শিশুদের স্কুলের প্রতি আগ্রহ বাড়ছে এবং শিশুরা পড়ার প্রতি মনোযোগী। কুলাউড়ায় নির্ধারিত সময়ে প্রতিটি বিদ্যালয়ে কলা, ডিম ও বনরুটি পৌঁছে দিচ্ছে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরকার থেকে যে টিফিনগুলো হয় তারাও বাচ্চারা পেয়ে অনেক খুশি। আর এখন পর্যন্ত আমরা যে টিফিনগুলো পাই নির্দিষ্ট সময়ের মধ্যে ওগুলা রিসিভ করে স্কুলের টাইম অনুযায়ী আমরা ওগুলা ডিস্ট্রিবিউট করে দিই। প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বলে জানালেন এই কর্মকর্তা। স্কুল ফিডিং প্রোগ্রামের কারণে প্রতিটি স্কুলেই আপনার প্রতিটি ক্লাসে দেখা যাচ্ছে যে অন অ্যান এভারেজ আপনার 12 থেকে 15 জন বাচ্চার উপস্থিতি বৃদ্ধি পেয়েছে প্রতিদিন। তো শতভাগ উপস্থিতির দিকে আমরা যাচ্ছি। স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত থাকলে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমবে এবং শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, আগে বলেছিলাম শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমদাদুল হক খান। দর্শক, সংযুক্তি সঠিকভাবে স্থাপিত না হওয়ার কারণে আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। জোরপূর্বক শ্রম নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছেন বাংলাদেশ সহ 7টি দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের মঙ্গলবার এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের প্রস্তাব দেয়। এর কারণ হিসেবে বলা হয়েছে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য মার্কিন বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে ইউএসটিআরএ প্রস্তাব প্রকাশ করে। এমন সময়ে এই প্রস্তাব দেয়া হলো যখন ট্রাম্প প্রশাসন আর জরুরি শুল্ক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, যদিও পদক্ষেপটি এখনই কার্যকর করা হচ্ছে না। বর্তমান পর্যালোচনা পর্যায়ে রয়েছে। আগামী 6 জুলাই পর্যন্ত এই বিষয়ে লিখিত মতামত জমা দেওয়ার সুযোগ থাকছে। আপু, অটোকিউটা একটু দর্শক, আগে বলেছিলাম শিশু রামিছা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক খান। এমদাদ, রামিছা হত্যা মামলায় আজকের কার্যক্রম নিয়ে সর্বশেষ চিত্র আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে বহুল আলোচিত রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আজকে আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য ছিল। সেই লক্ষ্যে সকাল 8:15 দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে কারাগার থেকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয় এবং 11:10 এ মামলার শুনানি শুরু হয়। প্রায় আধা ঘন্টা এ মামলার শুনানি কার্যক্রম চলে। গতকালের 16 জন সাক্ষীর জবানবন্দি আসামিদের পড়ে শোনানো হয়। এরপর আসামিদের কাছে জানতে চাওয়া হয় যে তাদের কোনো বক্তব্য আছে কিনা। এ সময় আসামি সোহেল রানা প্রথমে ডলার নামে একজনকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু 164 তার জবানবন্দি তার বিষয়ে কোনো কিছু তথ্য না থাকায় এ বিষয়টি আমলে নেয়নি আদালত। পরবর্তীতে সোহেল রানা নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতি চান। শুনানি শেষে আদালত আগামীকাল যুক্তিতর্কের দিন ধার্য করেছেন। আগামীকাল যুক্তিতর্ক শেষে এ মামলার পরবর্তী তারিখে রায় ঘোষণা করা হবে বলে আমাদের পাবলিক প্রসিকিউটররা জানিয়েছেন। আর আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী একজন দিয়েছেন, তিনি জানিয়েছেন যে আসামি দোষ স্বীকার করেছেন এবং এ মামলায় আর তাদের কোনো সাফাই সাক্ষী দেওয়া হবে না। তো সেই কারণে আগামীকাল আদালত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। ধন্যবাদ আসাদ। দেশে একদিনে হামের ভয়াবহ প্রকোপ, অন্যদিকে ডেঙ্গুর আক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হামে প্রতিদিন শত শত শিশু আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত রোগটিতে প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। আজও হাম নিয়ে ময়মনসিংহে 2 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন রোগটির বিস্তার এখনও নিয়ন্ত্রণে আসেনি। এমন পরিস্থিতিতে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 77 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, হাসপাতালগুলোতে হাম ও ডেঙ্গু চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি আসাদ, আপনি যেমনটি বলছিলেন, দেশে কিন্তু গত 2 মাস ধরেই যে সেই হামের প্রকোপে এখন পর্যন্ত যে মানুষের যে প্রাণহানি, 600-এর উপরে কিন্তু শিশু প্রাণহানি ঘটেছে। এছাড়াও কিন্তু রোগটিতে প্রতিদিনই কিন্তু অসংখ্য যে শিশু তারা কিন্তু আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত 73,000-এরও বেশি শিশু কিন্তু হামে আক্রান্ত হয়েছে এবং এই হামের কারণে স্বাস্থ্য খাতে কিন্তু ব্যাপক আকারে কিন্তু চাপ সৃষ্টি হয়েছে এবং এই যে দ্রুত গতিতে সরকার এই হামের প্রকোপ এড়াতে যে ভ্যাকসিনেশন দিয়েছে এবং শতভাগ ভ্যাকসিনেশন দেওয়ার পরও এই যে হামের প্রকোপ কিন্তু এখন পর্যন্ত কিন্তু থামানো যাচ্ছে না এবং এর প্রকোপ কিন্তু দিন দিন বেড়ে চলছে এবং এই হামের মধ্যেই নতুন করে আবারও যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ডেঙ্গু।
গত 24 ঘন্টায় ডেঙ্গুতে কিন্তু 77 জন নতুন রোগী এই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গত সোমবার কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছে, যে কারণে কিন্তু আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছে যে আসলে এই যে হাম এবং হামের প্রকোপের মধ্যে যে আবার ডেঙ্গুর যে একটা যে মাথাচাড়া দিয়ে ওঠার কারণ, এর ফলে কিন্তু স্বাস্থ্য খাতে একটি বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। আমরা যে এখানে যে কুর্মিটোলা হাসপাতালে এই মুহূর্তে রয়েছি, কুর্মিটোলা হাসপাতালের যে ডেঙ্গুর দায়িত্বে থাকা ডাক্তার আরিফের সাথে আমরা কথা বলেছিলাম। ডাক্তার আরিফ আমাদেরকে জানিয়েছিল যে প্রতিদিনই কিন্তু এই হাসপাতালটিতে 1-2 করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে এবং অনেকেই চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি সেই রকম পর্যায়ে যায়নি, আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এরকম পর্যায়ে যায়নি। যদিও যে প্রতি বছর যে ডেঙ্গুর প্রকোপ মূলত এই যে জুন মাস থেকে কিন্তু এর সময়কাল ধরা হয়, অর্থাৎ জুন মাসের পর থেকেই কিন্তু ডেঙ্গুর যে প্রকোপ, সেই ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে যায় এবং সারা দেশেই কিন্তু এই যে ডেঙ্গুর যে প্রকোপ, এই ডেঙ্গুর প্রকোপ কিন্তু সারা দেশেই বাড়ছে, যে কারণে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে ডেঙ্গু যদি এই হামের মধ্যে যদি আবার ডেঙ্গু নতুন করে যদি আবারও বাড়তে থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য খাতে নতুন করে আবারও চাপ সৃষ্টি হতে পারে। তো আসাদ, এই ছিল ডেঙ্গু এবং হামের আপনাকে ধন্যবাদ। নড়াইল ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত এবং 5 জন আহত হয়েছেন। সকালে নড়াইলের ঢাকা বেনাপোল মহাসড়কের বাদশা গ্যারেজ এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে নওগাঁর পত্নীতলা সাফাহার আঞ্চলিক মহাসড়কের পেজাপাড়া নামক স্থানে ট্রাক্টর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। বেলা 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয়পত্র কিছুই জানা যায়নি। শ্রমিক সংকটে পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন পিরোজপুরের কৃষক। সময়মতো ধান কাটতে না পারায় চোখের সামনে জমিতে নষ্ট হচ্ছে কষ্টের ফসল। জমিতেই ধান পেকে ঝরে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। সমস্যার সমাধানে বিভিন্ন কৃষকরা পরামর্শ নিচ্ছেন কৃষি বিভাগ থেকে। মোহাম্মদ নুর উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। পিরোজপুর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাতাসে দুলছে কৃষকের স্বপ্নের সোনালী ধান। ইতোমধ্যে মাঠের অধিকাংশ ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তুলতে পারছেন না তারা। এবছর জেলায় আবাদ হয়েছে 34,005 হেক্টর জমি। পরিবেশ অনুকূল থাকায় এবছর ধানের ফলন ভালো হলেও শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় বর্ষা আর বাতাসে ধান নুয়ে পড়ছে জমিতে। এতে ধান পেকে ঝরে যাওয়ায় ফসল নষ্ট হচ্ছে। 3 জাতের ধান চাষ করছি আমরা, এখন ওই শ্রমিকের কারণে ধান নষ্ট হয়ে যেতেছে, ধান শ্রমিক পাইতে আসি না, ধান কাটতে পারতেছি না, আমি লেবার বাগর কাটতে পারতেছি না, তাই আজকে নিজে একাই আমার ভাইপো নিয়ে কাটতে শুরু করছি। ধান ভালো হয় নাই, এবার সব সিডি হয়ে গেছে, পোকে মাকে খাইলেই দিয়েছে। বর্ষা বৃষ্টিতে বিঘে 30,000 টাকা খরচ হয়ে গেছে, ধান বদলা পাইতেছি না। শ্রমিক নাই, লেবার পাই নাই, এই জন্য 27 দিন ঘুরিয়া তারপরে লেবার পাইছি। সমস্যা সমাধানে যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটতে কৃষকদের উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে আসছি যে ধান 80% পেকে গেলে কর্তন করে ফেলার জন্য, এবং কৃষকরাও দ্রুত কর্তন করছে এবং আশা করি কোনো ক্ষয়ক্ষতি তেমন একটা হবে না, কৃষকদের ভালো ফলন হবে। এবছর জেলায় 2,50,030 মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী IRGC ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে। হামলার পাল্টা জবাব দিয়েছে ওয়াশিংটনও। হরমুজ প্রণালীর কৌশলগত কেশব দ্বীপে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। যদিও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দিয়েছে মার্কিন বাহিনী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ কেশমে ব্যাপক বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে আরও দাবি করা হয় কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয় এবং হামলাটি সফল হয়েছে। তবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয় বলেও দাবি সেন্টকমের। এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় থাকায় ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। আঘাত হানার আগেই কুয়েতে 2টি এবং বাহরাইনে 3টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। এদিকে কুয়েত ও বাহরাইনে হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC। সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায় কেশমে বিস্ফোরণ হয়েছে এমন তথ্য পাওয়ার পর কুয়েত বাহরাইনে হামলার সিদ্ধান্ত নেয় IRGC। প্রিয়াঙ্কা নিগো, মোহনা সংবাদ। আসন্ন বিশ্বকাপকে আরও নিরাপদ ও প্রযুক্তি নির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এসব রোবটটির কুকুর 24 ঘন্টায় নজরদারি পরিচালনা করতে সক্ষম। এদিকে ব্রাজিল কিংবদন্তি পেলের 1958 বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি বিক্রির ঘোষণা দিয়েছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথবেস, যা ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজু আলাউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। ফুটবল বিশ্বকাপ আর ব্রাজিল যেন একই সূত্রে গাঁথা। বাছাই পর্বের বাধা পেরোনো কিংবা প্লে অফের ঝামেলা ছাড়াই প্রতিটি আসরে খেলার অনন্য কৃতিত্ব শুধু সাম্বার দেশটিরই রয়েছে। যুগের পর যুগ এই ব্রাজিলের হয়ে মাঠ কাঁপিয়েছেন কিংবদন্তি বহু খেলোয়াড়, যাদের মধ্যে সবার উপরই আছেন পেলে। 11 জুন থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের 23তম আসরের মাঝে ব্রাজিলিয়ান গ্রেটের একটি জার্সি উঠেছে নিলামে। যেন তেন জার্সি নয়, 1958 সালের বিশ্বকাপের ফাইনালে এই জার্সি পরেই খেলেছিলেন পেলে। ব্রাজিল ও সুইডেনের মধ্যকার ফাইনাল ম্যাচের জার্সিটি নিলামে তুলছে সথবেস নামের একটি প্রতিষ্ঠান, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে $60 লাখ বেশি। আগামী 29 জুন এই জার্সি দরদাম শুরু হবে এবং চলবে 16 জুলাই পর্যন্ত। আয়োজকদের ধারণা, এই জার্সি যে কোনো শহরের মধ্যে সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়বে, যা ভবিষ্যতে সবচেয়ে ব্যয়বহুল জার্সির রেকর্ডটিও চ্যালেঞ্জ করতে পারবে। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে পেলের সমতুল্য ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড জার্সির দখলে। ম্যারাডোনার মৃত্যুর পর 2022 সালে $92.8 লাখ জার্সিটি বিক্রি হয়েছিল। এদিকে 2026 বিশ্বকাপকে আরও নিরাপত্তা ও প্রযুক্তি নির্ভর করতে অত্যাধুনিক রোবট কুকুর মোতায়েনের ঘোষণা দিয়েছে ফিফা। টুর্নামেন্টের প্রধান ব্রডকাস্ট সেন্টারের নিরাপত্তা জোরদারে ব্যবহার করা হবে এই স্বয়ংক্রিয় রোবোটিক ইউনিটগুলো। ফিফার মতে রোবট কুকুরগুলো 24 ঘন্টা নজরদারি পরিচালনা করতে সক্ষম। উন্নত সেন্সর, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তারা সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সার্বক্ষণিক সতর্কবার্তা পাঠাবে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। আসন্ন ফুটবল বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার সত্ত্ব পেয়েছে বাংলালিংক ও ট্রফি। ফলে বাংলালিংকের গ্রাহক সহ দেশের ফুটবল প্রেমীরা ট্রফি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। বুধবার এই তথ্য জানিয়েছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলের ডিজিটাল সম্প্রচার সত্ত্ব পাওয়ার মাধ্যমে দেশের ফুটবল প্রেমীদের জন্য সহজে খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে। বাংলালিংকের গ্রাহকরা ট্রফিতে বিশ্বকাপের মধ্যপ্রাচ্য দেখতে পারবেন। আগামী 11 জুন মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ 2026। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। রামেচা ধর্ষণ হত্যা মামলায় সহিংসক আসামি সোহেল রানার আত্মপক্ষ সমর্থন শেষ, কাল যুক্তিতর্ক উপস্থাপন। আদিনে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় বিকেলে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন। 492 উপজেলায় 50 শয্যার হাসপাতালে 101 সিটের ইউনিটের ঘটনা। হাদি হত্যা নিয়ে মমতার মন্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খলিলুর রহমানের অর্জনকে গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যা।
এবং জোরপূর্বক শ্রমে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সহ 60 দেশে যুক্তরাষ্ট্রের নতুন সংখ্যক প্রস্তাব। পদক্ষেপে কার্যকরের আগে মতামত জানানোর সুযোগ এক। সংবাদে পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।